বর্তমান পরিস্থিতিতে আপনারা বুঝতে পারছেন যে আমাদের আসলে দেশের অবস্থাটা কি। এমনিতেই অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ ছিল। কিন্তু এখন বর্তমানে আমাদের আসলে যে পরিস্থিতি হলো, দেশের এই পরিস্থিতিতে আসলে অর্থনৈতিক অবস্থাটা আরও খারাপের দিকে যাবে। যেমন আমরা বিভিন্ন জায়গায় দেখছি, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন জায়গায় খুব আলোচনা হচ্ছে যে আমাদের প্রবাসী যারা রেমিটেন্স যোদ্ধা আছেন তারা হচ্ছে যে তাদের রেমিটেন্সটা বন্ধ করে রাখবেন, অথবা রেমিটেন্স আপাতত পাঠাবেন না, অথবা পাঠালেও সেটা বিকল্প পদ্ধতিতে পাঠাবেন। দেখুন, হলো যে শ্রীলঙ্কায় যে সরকার পতন হলো, সেখানে কিন্তু খুব বেশি কিছু করতে হয়নি। আপনার রাজাপাকসে সরকার যখন ক্ষমতায় ছিল তখন তাদের দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতায় যখন খুবই খারাপ অবস্থার মধ্যে দেশে চলে গেল, তখন প্রবাসীরা একজোট হয়ে শুধু বললাম রেমিটেন্স পাঠাবো না, বাস 3 থেকে 4 মাসের মধ্যেই সরকার পতন হয়ে গেল। তারা আসলে বৈদেশিক যেই হচ্ছে আপনার মানে কেনাকাটার যে বিষয়টা সেটা তারা পারলো না, এই জন্য তারা আপনার হচ্ছে যে পতন হয়ে গেল। আমাদের বাংলাদেশের ক্ষেত্রে মনে হয় সেম বিষয়টাই ঘটতে যাচ্ছে সামনে, যেটা আমরা দেখতে পাচ্ছি যে প্রবাসীরা যেভাবে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছে, তাতে বিগত 1 সপ্তাহের হিসাব বিভিন্ন পত্রপত্রিকায় আসছে যে 10 ভাগের 1 ভাগে নেমে আসছে। তার মানে আলটিমেটলি এটা প্রতি মাসে যদি 10 ভাগের 1 ভাগে নেমে আসে, তাহলে 3 থেকে হচ্ছে যে 4 মাস বা সর্বোচ্চ হয়তো 6 মাস গেলে আমাদের দেশের অর্থনৈতিক অবস্থাটা কী পর্যায়ে গেলে চিন্তা করেন। তো এটা গেল একটা বিষয় যে রেমিটেন্স যদি বন্ধ হয়ে যায় প্রবাসী ভাইদের, তাহলে অবস্থাটা কী হবে। এরপরে আসছে আমাদের আরেকটা ছোটো খাত হলেও, এই খাতটাও খুব বেশি ছোটো বলা যাবে না। আমাদের প্রায় 10 লাখের মতো ফ্রিল্যান্সার এখন বর্তমানে বাংলাদেশে আছেন, যারা ইয়াং জেনারেশনে কাজ করছেন ফ্রিল্যান্সিংয়ে। এবং শুধু ফ্রিল্যান্সিং না, তারা ছোটোখাটো বিজনেসও করেন বিভিন্ন জায়গার ক্ষেত্রে, যেটা আমরা ইয়াং জেনারেশনে যারা এই সকল টেক ইন্ডাস্ট্রিতে যারা আছি তারা বিষয়গুলো জানি। তো এটা শুধু মার্কেট প্লেসে যারা কাজ করছেন তারাই না, তো বিজনেসের ক্ষেত্রে যারা আছেন তারা, যেটা এখন আমি বিভিন্ন মাধ্যমে খোঁজখবর পাচ্ছি, যে অনেকে আছেন যারা বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে শিফট হওয়ার চিন্তা ভাবনা করছেন। কেননা আমাদের এই যে 1 সপ্তাহ যে নেট শাটডাউন ছিল, এই জন্য তাদের অনেক ক্ষতি হয়েছে এখানে। প্লাস আপনারা যারা মার্কেট প্লেস সম্পর্কে ধারণা রাখেন তারা জানেন যে বায়ারের যখন কাজ কেউ নেয়, তো এই কাজ নেওয়ার পরে বায়ারকে আবার সময় মতো কাজ যদি দেওয়া যায়, তাহলে কিন্তু আপনার হচ্ছে এখানে তাকে একটা রেটিং দেওয়া হয় এবং মার্কেট প্লেসে তার হচ্ছে ভ্যালুয়েশনটা আস্তে আস্তে এভাবে বৃদ্ধি পায়। তো দেখা যাবে যদি কোনো বায়ারের কাজ কেউ এভাবে সময় মতো না দিতে পারে, তাহলে কিন্তু সেই বায়ার যদি তাকে রেটিংটা না দেয় বা সে যদি কাজ ফুলফিল মতো না দিতে পারে, তাহলে কিন্তু সেখানে রেটিং কম পাইলে তার মানে এটা আস্তে আস্তে হারিয়ে থাকবে সে র্যাঙ্কটা। তো এরকম অনেক ব্যাপার স্যাপার এখানে আছে যেগুলো আপনার এই মার্কেট প্লেস সম্পর্কে জানেন, তারা হচ্ছে অলরেডি বুঝবেন। তো এখান থেকে দেখা যাচ্ছে যে আমাদের দীর্ঘদিন নেট বন্ধ থাকার কারণে অলরেডি কিন্তু এখানে অনেক সমস্যা হয়ে গেছে আর কি। যে যখন কোনো বায়ার আপনাকে কাজ দেয়, তো সেই বায়ার যদি এরকম রেপুটেশন খারাপ যদি আগের সে কোনো কিছু পায়, তাহলে কিন্তু পুনরায় সে দেশকে কাজ দিতে পারে। আমাদের বাংলাদেশে যে নেটের শাটডাউনটা মানে হয়ে গেল, তো এই জন্য যদি পরবর্তীতে আবার সে বায়ার কাউকে কাজ দিতে চায়, তাহলে কিন্তু সে ভেবে দেখবে যে আসলে সময় মতো সে যদি কাজ না পায়। এই জন্য কিন্তু আপনার হচ্ছে যে একটা দেশ, সেক্ষেত্রে দেখা যায় দেশের ভাবমূর্তিও কিন্তু অনেক ক্ষেত্রে এখানে আপনার হচ্ছে যে একটা ক্ষতিগ্রস্ত হয়। তো কাজ পাওয়ার ক্ষেত্রে না পাওয়ার ক্ষেত্রে 2022-এ আমাদের দেশের ফ্রিল্যান্সাররা বাংলাদেশে $50 কোটি হচ্ছে যে তারা নিয়ে এসেছিলেন, এবং 2023-এ সেটা হয়েছিল $100 কোটি, এবং 2024-এ বর্তমানে হয়তো সেটা আরও বৃদ্ধি পেতে পারে। তো সেই ক্ষেত্রে এইরকম একটা সম্ভাবনার খাত কিন্তু আমাদের মনে হচ্ছে এটাও একটা বড় ধাক্কা খাবে। কারণ যেটা খোঁজখবর আমরা পাচ্ছি সেটা হচ্ছে যে অনেক ফ্রিল্যান্সার এবং অনেক ছোটো ছোটো এন্টারপ্রেনার যারা আছেন এই টেক ইন্ডাস্ট্রিতে, তারা অলরেডি বাংলাদেশ থেকে তাদের বিজনেসগুলোকে অন্য দেশে শিফট করার চিন্তাভাবনা করছেন। এবং অনেক ফ্রিল্যান্সার আছেন যারা অনেক বড় বড় মাপের ফ্রিল্যান্সার, তারাও কিন্তু দেশ থেকে অন্য দেশে শিফট করার চিন্তাভাবনা করছেন। আমাদের দেশে সমস্যাগুলো দেখেন যে এখানে কিন্তু নেটের স্পিড খুবই কম। এটা একটা সমস্যা, এবং নেট আপনার হচ্ছে যে পর্যাপ্ত থাকে, যে একেবারে নিরবিচ্ছিন্ন নেট সংযোগ যেটা আমাদের দরকার সেটা তো আমরা পাই না। প্লাস আমাদের নেটের স্পিড কিন্তু অন্যান্য আমাদের নিম্নবিত্ত দেশের চাইতে অনেক কম আমরা পাই। যদিও আমাদের মানে বলার সময় বাংলাদেশ বা অমুক তমুক সেগুলো অনেক সময় আমরা বলি। তো সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে এই বিষয়গুলো কিন্তু আসলে ওইরকম মাপের এখনো আমরা সেবা দিতে পারিনি, বা এখনো সেভাবে আমরা হচ্ছে সে দেশে পাচ্ছি না। তো সেই জায়গা থেকে দেখা যায় যে এই ফ্রিল্যান্সাররা তখন কিন্তু অন্য দেশে শিফট করার চিন্তা ভাবনা করছে। এবং ছোটো ছোটো বিজনেস যেগুলো আপনার আমাদের বাংলাদেশ থেকে অপারেট হতো, তারা বিজনেসগুলোকে নিয়ে এখন অন্য দেশে তারা হচ্ছে শিফট করছে, ওখান থেকে তারা বিজনেস অপারেট করবে। তো আলটিমেটলি দেখুন, আমাদের দেশের সরকার এখান থেকেও একটা অনেক বড় মাপের রাজস্ব হারাবে, অনেক বড় মাপের তারা একটি হচ্ছে যে বৈদেশিক মুদ্রা তারা হারাবে। তো আলটিমেটলি এই বিষয়গুলো কিন্তু খুব একটা বেশি সুখকর নয়। যেমন এই আন্দোলনটি যখন শুরু হয় তখন কিন্তু খুবই আপনার হচ্ছে সাধারণ একটা আন্দোলন ছিল। এটাকে আসলে খুব বেশি কিছু করার প্রয়োজন ছিল, সরকার যদি শুধু তাদের সাথে বসে একটা মীমাংসা করতো তাহলে হয়ে যেত। কিন্তু এখন যে পরিস্থিতি মানে নিয়ে যাওয়া হলো এটাকে, বা গুলি করে যেভাবে ছেলেগুলোকে মারা হলো, বা আমাদের শিক্ষার্থীরা যেভাবে নিহত হলেন বা শহীদ হলেন, তো এটা কিন্তু এখন আসলে শুধুমাত্র আর মানে সেই কোটা আন্দোলনের মধ্যে নেই। কেননা দেখুন, যে আমি যখন একটা যৌক্তিক দাবি নিয়ে রাস্তায় যাব, তখন সেটা নিয়ে যদি সরকার আমার সাথে আলোচনা করে তাহলে কোনো কথা ছিল না। কিন্তু যখন এই আন্দোলনটাকে দমানোর জন্য বল প্রয়োগ করা হলো, মানুষকে হত্যা করা হলো, নিহত করা হলো, শহীদ করা হলো, তখন কিন্তু এটা আসলে সেই আন্দোলনের থাকে না। এখন এই হত্যাগুলো আসলে যে হলো, কত মায়ের বুক খালি হলো, কত পরিবারের আশা ভরসা, কত পরিবারের স্বপ্ন ধ্বংস হয়ে গেল, এখন আসলে এগুলো মানে কে বিচার করবে। তো এই জন্য ছাত্ররা মনে হচ্ছে না খুব দ্রুত তারা আন্দোলন থেকে মানে সরে যাবে। আর যেটা দেখা যাচ্ছে যে সর্বস্তরের মানুষ এই আন্দোলনের সাথে যুক্ত হচ্ছে আস্তে আস্তে, এবং এটা আস্তে আস্তে আরও ত্বরান্বিত হবে এবং আরও বেগবান হবে বলে মনে হচ্ছে, এবং আরও দীর্ঘায়িত হবে। তো এই জন্য আসলে দেশের পরিস্থিতিও মানে অনেক দিন থেকেই আমরা জানি যে অর্থনৈতিক অবস্থা অনেক খারাপ। কারণ হচ্ছে যে আমাদের যে রিসেন্ট প্রধানমন্ত্রী চায়না সফর করে আসলে সেখান থেকে কিন্তু খুব বেশি কিছু উনি নিয়ে আসতে পারেননি। প্লাস আমাদের যে রিজার্ভের অবস্থা,
বিভিন্ন কারণে আমাদের রিজার্ভের যে অবস্থা এটা খুবই খারাপ অবস্থায়। তো সেই জায়গা থেকে বর্তমান পরিস্থিতিতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে হয়তোবা খুব বেশি সুখবর আমাদের জন্য আসবে না। আর অর্থনীতি যদি একটা দেশের ভালো না থাকে তাহলে কিন্তু সেই দেশের সরকার খুব বেশি সাস্টেন করতে পারে না। তো আল্টিমেটলি শ্রীলঙ্কার দিকে যদি আমরা তাকাই যে রেমিটেন্স যখন শাটডাউন করা হলো, প্রবাসীরা যখন রেমিটেন্স শাটডাউন করলো তখন সেদের সরকার পতন হয়ে গেল। এরপরে তাদের কিন্তু এখন আবার রেমিটেন্স ঘুরে আসছে কীভাবে, যে ওদেশের যারা প্রবাসী ছিলেন তারা কিন্তু আবার তাদের রেমিটেন্স পাঠানো শুরু করছেন, তাদের আবার হচ্ছে রিজার্ভটা আপনার হচ্ছে যে ভালো জায়গায় চলে আসছে। তো আমাদের দেশে হয়তো বা মানে এরকম একটা পরিস্থিতি আমরা সামনে দেখতে যাচ্ছি। দেখা যাক কি হয়। তবে এটা সরকারের জন্য যেমন অমঙ্গল বয়ে আনবে, এটা দেশের মানুষের জন্য অমঙ্গল বয়ে আনবে, এটা আমরা দেখতে পাচ্ছি। এবং আমাদের রিজার্ভের অবস্থা যেভাবে খারাপের দিকে যাচ্ছে তাতে খুব বেশি শুভকর এটা মনে হচ্ছে না আর কি।